আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতদিন ফেসবুকে যে পোস্টটা দিয়েছিলাম ওই পোস্টের লাস্টের লাইনটা ছিল, আরেকদিন ছোট্ট করে লস রিকভারি নিয়ে একটা গল্প বলবো। আপনারা যারা ফেসবুক পোস্ট বা আমার কমিউনিটি পোস্ট ফলো করেন তারা সবাই দেখেছেন যে এই লাস্ট পোস্টটার মধ্যে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে আগামী কোনো একদিন ঠান্ডা মাথায় একটা লস রিকভারির গল্প নিয়ে ভিডিও দিব। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি কোনো মার্কেটের অ্যানালিসিস কিংবা কোনো স্টকের অ্যানালিসিস দিচ্ছি না। এই ভিডিওতে একটা সামারি ডিসকাশন থাকবে কিভাবে মার্কেট থেকে এই ধরনের খারাপ ডাউন ট্রেন্ডে লস রিকভারির জন্য প্রিপারেশন নেওয়া যায়, কিভাবে লস রিকভারিটা করলাম। আপনার হাতে যেই স্টকই থাকুক না কেন, যত পার্সেন্ট লসে আপনি থাকেন না কেন, লস রিকভারি করার জন্য আপনার পরিকল্পনাগুলো ঠিক কি কি হওয়া উচিত আমার অভিজ্ঞতার আলোকে ব্যক্তিগত মতামতগুলো তুলে ধরবো। যেহেতু এটা আমার অভিজ্ঞতার আলোকের ব্যক্তিগত মতামত, তার মানে এইটা কিন্তু কোনো সুলিখিত রুল না যে আমি যেটা বলবো ঠিক সেইভাবেই আপনাকে লস রিকভারি করতে হবে। বাট আমি সাধারণত যেইভাবে লস রিকভারি করে থাকি, ইতিপূর্বেও করেছিলাম, এখনও করলাম, ভবিষ্যতেও হয়তো করব, সেই প্র্যাকটিসটা আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এর থেকে বেটার কোনো টেকনিক আপনার কাছে জানা থাকতে পারে, এর থেকে ভালো কোনো উপায় হয়তো বা আপনি নিজে লস রিকভারি করেন। সো অবশ্যই আপনি আপনার টেকনিকটাকেই ফলো করবেন। আমি জাস্ট আমারটা আপনার সাথে খুব ছোট্ট করে আলোচনা করছি। প্রথমত আপনাদেরকে এইখানে বলা হয়েছিল, হাল ছেড়ো না বন্ধু, সময়ই সকল ক্ষত পুষিয়ে দিবে, সতর্ক থাকা ভালো কিন্তু আতঙ্কিত থাকা জরুরি নয়। মার্কেট তখন 5300 পয়েন্টে, তখনও ডাউন ট্রেন্ডের চ্যানেলটা ব্রেক আউট করে নাই। কিন্তু প্রশ্ন রেইজ হইতে পারে, একটা হচ্ছে মার্কেট নিয়ে তো আমি অনেক দিন ধরে তেমন কোনো পজিটিভ পোস্টও দেই নাই, তেমন কোনো অ্যানালিসিসও দেই নাই, কোনো কিছুই বলি নাই, বাট মার্কেটের এই পরিস্থিতিতে মার্কেট ক্ষত পুষিয়ে দেবে এবং আতঙ্কিত না থাকার কথা কেন বললাম? দেখেন, আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এই দুইটা অ্যানালিসিস শুধুমাত্র স্টককে নিয়ে করি। বাট একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এই যে ডাউন ট্রেন্ডটা হচ্ছে বা চলমান ছিল, সেটা কিন্তু একটা পার্টিকুলার স্টকের ডাউন ট্রেন্ড ছিল না, সেটা ছিল ওভারঅল একটা মার্কেটের ডাউন ট্রেন্ড। তাহলে যেহেতু একটা ওভারঅল মার্কেটের ডাউন ট্রেন্ড চলতেছে, মার্কেটের ফান্ডামেন্টাল এবং মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস তখন আপনাকে বুঝতে হবে। তখন যদি আপনি একটা স্টকের মতো করে চিন্তা করেন তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। তাহলে মার্কেটের ফান্ডামেন্টাল কি, এটা তো আপনাকে আগে জানতে হবে। একটা স্টকের ফান্ডামেন্টাল হইতে পারে তার পি রেশিও কম না বেশি, ইপিএস বাড়লো নাকি কমলো, কোম্পানির ইপিএস নেগেটিভ না পজিটিভ, শেয়ার সংখ্যা কত, ফ্রি ফ্লোটিং শেয়ার সংখ্যা কত, ফ্রি ফ্লোটিং শেয়ারের মার্কেট ভ্যালু বর্তমানে কত, এই বিষয়গুলো দেখে আমরা ট্রেডিং কিংবা বিনিয়োগের চিন্তা ভাবনা করি, তাই না? তো মার্কেটের ক্ষেত্রে, পুরো ইন্ডেক্সের ক্ষেত্রে ফান্ডামেন্টাল বিষয় আসলে কি? মার্কেটে রিফ্লেকশন হয় কোন বিষয়গুলোর উপর বেস করে? আপনি সেটা রিজার্ভ বলেন, আপনি সেটা ট্যাক্স দেওয়ার কথা বলেন, গেইন ট্যাক্সের কথা বলেন, আপনি বহির্বিশ্ব থেকে যে রেমিটেন্স আছে সেটার কথা বলেন, যুদ্ধ পরিস্থিতি, তেলের দাম, গ্যাসের দাম, যেটাই বলেন, এই যে অর্থনীতির বিভিন্ন সূচক, অর্থনীতির এই বিভিন্ন সূচকগুলো কিন্তু আমাদের মার্কেটের ফান্ডামেন্টালকে রিফ্লেক্ট করে, রাইট? তো এইখানে বুঝার একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ইনকাম ট্যাক্স না, আপনার ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ হওয়ার কথায় মার্কেট অনেক লম্বা একটা পতন দিল। বাট যখন আলটিমেটলি ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্সটা মৌকুফ হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে কিংবা থেকে যাচ্ছে নিয়ে একটা বিতর্ক চলতেছিল এবং পরবর্তীতে আলটিমেটলি ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্সটা থেকেই গেল, তখনও কি মার্কেট আলটিমেটলি আমাদেরকে মেজর কোনো কারেকশন দিয়েছে? আরেকটা জিনিস খেয়াল করবেন, ঠিক ওই সপ্তাহটাতেই, মানে গত সপ্তাহটাতেই জেড ক্যাটাগরি নিয়ে মার্কেটে আবার একটা ইস্যু বা একটা রিউমার চলছিল। এগুলোকে আমি রিউমারই বলবো, কারণ যতক্ষণ পর্যন্ত ডিএসির ওয়েবসাইটে অথেন্টিকেট কোনো সার্কুলার না আসবে ততক্ষণ পর্যন্ত যেই নিউজ যেই সোর্সের থ্রোতে যেখানেই আমরা দেখতে পাই না কেন সেটাকে আমরা ধরে নিব কাইন্ড অফ রিউমার। সো এই যে জেড ক্যাটাগরির ইস্যু, এই যে গেইন ট্যাক্স থেকে গেল এই ইস্যুগুলোকে মার্কেট হজম করে ফেললো। এই ইস্যুকে মার্কেট হজম করে ফেলার মানে কি? এটা কিন্তু টেকনিক্যালের এক লেভেল আগেই আপনাকে একটা সাইকোলজিক্যাল আইডিয়া দেয় যে কি হতে পারে। জিনিসটা বোঝার চেষ্টা করেন, কারণ যখন ডাউন ট্রেন্ড ছিল, একটা কোম্পানির কারখানা বন্ধ, ওই কোম্পানির ইপিএসে এই সমস্যা হয়েছে, অমুকে তমুক করেছে, এতগুলো শেয়ার হস্তান্তর হবে,
এরকম সিলি সিলি নিউজের পরেও কিন্তু ওই স্টকগুলোকে আমরা নেগেটিভলি হল্টেড হতে দেখেছি, মার্কেটকে পতন হতে দেখেছি। তাহলে এই ধরনের মেজর ইস্যু তৈরি হওয়ার পরেও যখন মার্কেট পতন করলো না, তার মানে খুব স্বাভাবিকভাবে আপনার বোঝা উচিত মার্কেট এখন পতন করার এই মুহূর্তে অন্তত পক্ষে পতন মুডে যাওয়ার মুডে নাই, তার মানে বায়ার অ্যাক্টিভ অবস্থায় আছে। আরেকটা খুব সিম্পল ইন্ডিকেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, প্রাইস, ভলিউম এবং লং টার্ম বেসিসে মার্কেট কত পার্সেন্ট কারেকশন ইতিপূর্বের প্রত্যেকটা ডাউন ট্রেন্ডে করেছে সেই জিনিসটা আপনি যদি দেখেন। আজ থেকে 13 দিন আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এখানে ক্লিয়ার করা হয়েছিল যে রিভার্সাল জোনটা কোথায় হতে পারে। রিভার্সাল জোনটা এই লেভেলে আসার আগ পর্যন্ত যতবারই ইউটার্ন নিয়েছে প্রত্যেকবারই দেখবেন ভিডিও আকারে হোক, পোস্ট আকারে হোক, ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই। মার্কেটের এইটা একটা ছোট মোমেন্টাম, বিভিন্নভাবে জিনিসগুলো বোঝানো হয়েছে। বাট এই যে পার্টিকুলার লেভেলটা এক্সপেক্টেড জোন, এই এক্সপেক্টেড জোনটা কিন্তু ছিল ইউটার্ন জোন। আমি বলছি না কালকে মার্কেট 6000 হয়ে যাবে, আগামী কয়েকদিনের মধ্যে মার্কেট শুধু বাড়তেই থাকবে, ডেফিনেটলি কারেকশন দিয়ে বাড়বে এবং আমিও চাই, আমাদের সবারই চাওয়া উচিত মার্কেট কারেকশন দিয়ে বাড়ুক, এতে লং টার্মে মার্কেট হেলদি অবস্থায় থাকে। কিন্তু মার্কেটের রিকভারি জোন অ্যাকচুয়ালি কোথায়, সাপোর্টটা অ্যাকচুয়ালি কোথায় ছিল সেটা কিন্তু বোঝার জন্য এই জিনিসটা আমি খুব ইজিভাবে আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছিলাম। সো এটা নিয়ে আজকে কথা বলে সময় নষ্ট করব না। সো মার্কেট যেহেতু এই জায়গাতে আসছে, ভলিউমের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আপনি ভলিউম সেকশনে যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন ভলিউমে ডেইলি বেসিসে গ্র্যাজুয়ালি ইনক্রিমেন্ট হচ্ছে। আবার এই যে রেড ক্যান্ডেল, যেটা দেখে মানুষ আপনারা ভয় পেয়েছিলেন, এই রেড ক্যান্ডেল নিয়ে আমার দুইটা কথা বলার আছে। এক নাম্বার পয়েন্ট হচ্ছে, যখন এই রেড ক্যান্ডেলটা তৈরি হয় কিংবা এই রেড ক্যান্ডেলটা তৈরি হয়, আপনি খেয়াল করে দেখবেন এই রেড ক্যান্ডেলের নিচের যে ভলিউম, এই রেড ক্যান্ডেলের নিচের ভলিউমটা ছিল বড়, দেখেন একটু হলেও বড়, প্লাস এই রেড ক্যান্ডেলে সেল প্রেসার ছিল বেশি উপরের দিক থেকে। আবার যখন এই ক্যান্ডেলটা তৈরি হলো রিসেন্টলি দুইটা রেড কালারের ক্যান্ডেল আমরা দেখতে পাইছি এই পুরা জায়গাটুকুর মধ্যে। একটা হচ্ছে এটাতে তোর ভলিউমই ছোট ছিল, এটা নিয়ে কনফিউশন নাই, বাট এইখানে অনেকের কনফিউশন হয়েছে। এইখানে রেড কালারের ক্যান্ডেলের মধ্যে ভলিউমটা যদি দেখেন আগের দিনের চাইতে একটু হলেও কম, পাশাপাশি বাই প্রেসারটা কিন্তু ক্যান্ডেলের নিচের অংশে দেখা যাচ্ছে, খুব স্পষ্টভাবে বাই প্রেসারটা দেখা যাচ্ছে। তার মানে এইখানে কিন্তু আমার ক্যান্ডেলের মধ্যে সেল সিগন্যাল না, বরঞ্চ রিভার্সাল সিগন্যাল। এটা বেসিক্যালি একটা রেজিস্ট্যান্সের ব্রেকআউট এবং রিটেস্ট ছিল। আপনি যদি চ্যানেল আকারে দেখেন, যে চ্যানেলটা আপনাদেরকে মাল্টিপল ভিডিওতে ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানো ছিল, দেখানো ছিল, সেইটা বেসিক্যালি ছিল এই চ্যানেলটা, এইখান থেকে এই পর্যন্ত এবং নিচের দিকে এই লেভেলটা। এখন এই চ্যানেলটা এবার একটু জুম করে দেখেন, এইখানে হয়েছে ব্রেকআউট এবং ব্রেকআউটের পরে এটা ছিল রিটেস্ট, এবং আমাদের ব্রেকআউটের নিয়মই হচ্ছে ব্রেকআউট, রিটেস্ট এন্ড বুম। এই স্টাইলেই কিন্তু যে কোনো ধরনের ব্রেকআউট হয়, এবং এই ব্রেকআউটটা সত্যি ব্রেকআউট না ফেক ব্রেকআউট সেটা বোঝার জন্য দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই জায়গায় ছিল। একটা হচ্ছে ব্রেকআউটটা প্রপার ভলিউম দিয়ে হচ্ছে কিনা, এক, আর ব্রেকআউটটা যে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ডিমান্ড জোন থেকে বাড়াটা শুরু করছে কিনা, এটা হচ্ছে দুই। তাহলে আপনি এখন এই জিনিসটাকে যদি 100টায় মিলান, আপনাদেরকে লাস্ট ভিডিওতে প্রত্যেকটা ডটকে 100টায় মিলিয়ে ব্যাখ্যা করে বোঝানো হয়েছিল, তাহলে দেখেন রিভার্সাল জোন থেকেও বেড়েছে, পরবর্তীতে গ্র্যাজুয়াল ভলিউমের ইনক্রিমেন্টের মাধ্যমে ব্রেকআউটটা হয়েছে। তার মানে এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট ছিল না। সো এই সমস্ত জিনিস যেটা সাইকোলজিক্যাল অ্যানালিসিসের আন্ডারে পড়ে, মানে এই দুইটা ক্যান্ডেল তৈরি হওয়ার আগেই বুঝতে পারার চেষ্টা করা যে এটা হতে পারে, সেটার ভিত্তিতে আসলে বলা হয়েছিল যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আর মূল রিজন ওই যে বললাম, যে আপনি খেয়াল করে দেখেন যে ইতিমধ্যে গেইন ট্যাক্সের ইস্যু আমরা হজম করে ফেলেছি। তো এনিওয়ে, মূল কথায় আসি, এবার মূল আলোচনায় আসি। মার্কেট কেন ঘুরলো সেটা মুখ্য বিষয় নয়, সবাই আমরা চাই মার্কেট ঘুরুক, সবারই এটাই প্রয়োজন। লস কিভাবে ম্যানেজ করছি, কিভাবে ম্যানেজ করলাম, কিভাবে আপনার ম্যানেজ করা উচিত, 2-3টা স্টকের মাধ্যমে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো, জাস্ট নাথিং এলস। 1 নাম্বার পয়েন্ট, যেই লেভেলে আমি একটা স্টক কিনে থাকি না কেন, যদি আমি স্টপ লস দেওয়ার অবস্থায় থাকতাম তাহলে আমি স্টপ লস দিতাম। যেমন আপনারা সবাই জানেন যে 5960 অর্থাৎ ফিবোনাচির 38% লেভেলটা ব্রেকডাউন করার পরের দিন আমার দুইটা পোর্টফোলিও থেকে একটা পোর্টফোলিও আমি খালি করে ক্যাশ করে রেখেছিলাম,
এটা একান্তই আমার পার্সোনাল ডিসিশন ছিল, কারণ আমার কাছে মনে হচ্ছিল মার্কেট নিচের দিকে যাবে। কিন্তু আমার একটা ট্রেডিং পোর্টফোলিও ছিল, আরেকটা পোর্টফোলিও, যেটার মধ্যে আমি স্টকগুলোকে সাধারণত খুব একটা স্টপ লস দিতে পছন্দ করি না, বা স্টপ লস দিলেও রানিং মার্কেট যখন আপ ডাউন করে স্টপ লস দিয়ে আরেকটা সুইচ করে কেনার অপরচুনিটি থাকে, ওই সময়গুলোতে স্টপ লস দেই। কিন্তু সিচুয়েশনটা হঠাৎ করে এমন হয়ে গিয়েছিল যে তখন যদি আমি স্টপ লস দেই, আরেকটা স্টক যে আমি কিনবো সেই রকম কোনো অপরচুনিটি আমি পাচ্ছিলাম না, কারণ গ্র্যাজুয়ালি সবগুলো স্টকের প্রাইসই কমতে ছিল। আর এই জায়গায় আমার ডিসিশনটা ভুল ছিল, আমি অকপটে স্বীকার করছি, এই জায়গাটাতে আমার ডিসিশনটা ভুল ছিল। আমার উচিত ছিল টেকনিক্যাল অনুযায়ী 5960 ব্রেকডাউন করার পর দুইটা পোর্টফোলিওই খালি করে ফেলা। তাহলে এখন হ্যাঁ, আমি একটা পোর্টফোলিও লস অলরেডি অলমোস্ট রিকভারির পথে চলে এসছে, বাট বিষয় সেটা না। যদি আমি সেইখানে স্টপ লস দিতাম তাহলে লসটাই আমার হতো না, লসটাই যদি না হতো তাহলে তো রিকভারি দেওয়ার প্রয়োজন পড়তো না। সো ওইখানে আমার একটা ভুল ছিল, এটা আমার একটা শিক্ষা হওয়া উচিত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন কারেকশনটা কন্টিনিউ করলো, একটা পর্যায়ে গিয়ে এমন সিচুয়েশন হয়ে গেল যে এখন আর স্টপ লস দেওয়ার সিচুয়েশনে আমি নাই। কারণ কি? কারণ কোন একটা স্টক আমি 10%-এর বেশি লস একসেপ্ট করি না, কখনোই করি না, আমার ট্রেডিং রুলের মধ্যে এইটা নাই। 10%-এর আগে আমি স্টপ লস দেই, ওয়েট করি, অন্য স্টকে সুইচ করি। বাট একটা পর্যায়ে এসে 10%-এর ওপরে আমার লস হয়ে গেল, এবং সেই লসটা শুধুমাত্র বাড়তেই আছে। সো এই সিচুয়েশনে এসে আমার পক্ষে আর স্টপ লস দেওয়া সম্ভব বা মানে সিচুয়েশন ছিল না। তাহলে আমার ভরসার জায়গা কি ছিল, আমি কি করেছি? এই লেভেলটা কিন্তু আমি ভিডিওতে যেদিনই দেখাই না কেন, এই লেভেলটা কিন্তু আমার মাথায় শুরু থেকেই আছে, যে যেহেতু 38% ভাঙছে, আমি 61%-এ গেলে একটা ইউটার্নের অপশন আসে কিনা বাজারে সেটা খুঁজবো। এই যে 61% লেভেল আমার জন্য লেখা ছিল খাতায় 5080, অ্যাকচুয়ালি 5053 লেভেল থেকে ঘুরেছে। সো যখন মার্কেট 5000-এর লেভেলে ঢুকেছে, 5100-র নিচে নেমেছে, এই টাইমটা ছিল আমার জন্য এভারেজ করার জায়গা, যে আমি আমার যে স্টকগুলো নিয়ে বিপদে আছি সেই স্টকগুলোকে ধরে ধরে আমি এভারেজ করব। তবে হ্যাঁ, আমার কাছে অঢেল টাকা নাই, আপনার কাছে অঢেল টাকা নাই, কোনো মানুষের পক্ষেই প্রত্যেকটা স্টককে ব্যাকআপ দেওয়া সম্ভব না, যেই কারণে মূলত স্টকের সংখ্যা কম রাখতে হয়। আমার স্টকের সংখ্যা মোটামুটি 7টার মতো ছিল, বাট তারপরও আমি বলবো একটু বেশি, 4টা থাকলে আরো ভালো হতো, কারণ আমি 3-4টাকেই ব্যাকআপ দিতে পেরেছি, বাকি 3টাকে কিন্তু ব্যাকআপ দিতে পারি নাই। সো সেই সেন্সে এখন আমি কোনটাকে ব্যাকআপ দিব আর কোনটাকে ব্যাকআপ দিব না, আর কোন লেভেলে আমি রিকভারি করব? প্রথমত, ইন্ডেক্সের এই ডাউন ট্রেন্ডে যতক্ষণ পর্যন্ত মার্কেট 5200-র নিচে আসে নাই, ততক্ষণ পর্যন্ত কোনো একটা সিঙ্গেল স্টকে আমি 1 টাকাও এভারেজ করি নাই। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, মার্কেট 5080 লেভেলে আসলে আমি এভারেজ করব, এটা আমার ইচ্ছা ছিল। বাট মার্কেট যেদিন 5080 লেভেলে আসবে, নট নেসেসারিলি আমার হোল্ডিং এ থাকা স্টকগুলো ওই দিনই বটমে থাকবে। এমনও হইতে পারে মার্কেট 5200 লেভেলে আসছে, আমার হোল্ডিং এ থাকা স্টকগুলো অলরেডি বটমে চলে আসছে, কিংবা আমার রিভার্সাল পয়েন্ট তৈরি হয়ে গেছে। সো আমার রিকভারি জোনটা ছিল মার্কেটের 5000 থেকে মানে 5200-তে নিচে নামার পর থেকে শুরু করে স্টক ভেদে সিদ্ধান্ত। সো আমি ঠিক সেই কাজটাই করেছি, এবং এই 5000 পয়েন্টটাকে প্লাস মাইনাস ধরে আমি রিকভারি জোন চিন্তা করে স্টক ভেদে রিকভারির পজিশন নিয়েছি। 2-3টা উদাহরণ দিব, জাস্ট 2-3টা, যেহেতু ঘটনাগুলো ঘটে গেছে, এখন এটা প্রেডিকশনের আন্ডারে পড়ে না। সো আশা করছি রুলসের খেলাপ কোনো কথাবার্তা হবে না, জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, অভিজ্ঞতা দেওয়ার জন্য যে কিভাবে কাজগুলো হয়। একটা স্টক নিয়ে বলি, সেটা হচ্ছে মালেক স্পিন। এই স্টকটা আমার ফান্ডামেন্টাল ভালো, সবকিছু ভালো, আমি এই স্টকটাতে ইতিপূর্বে ট্রেড করতে পারি নাই, নিচের দিকে কেনার চোখে পড়ে নাই বা কেনার সিচুয়েশন হয়ে ওঠে নাই। মিন টাইম স্টকটা লাফিয়ে বেড়ে গিয়েছিল। সো এই সিচুয়েশনে স্টকটা যেহেতু আমি পিক করতে পারি নাই, বাট স্টকটার ফান্ডামেন্টাল স্টিল অ্যাগ্রেসিভলি ভালো, খুবই ভালো অবস্থায় আছে, সবকিছু দেখার পর এই স্টকটা নিয়ে আমি আশাবাদী ছিলাম। এই স্টকটাতে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল, এই স্টকটার যে প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল সেই প্যাটার্নটা পরবর্তীতে ব্রেকআউট করেছিল, ব্লা ব্লা অনেক ঘটনা এই স্টকটার মধ্যে আছে। পরবর্তীতে ফাইনালি এই স্টকটার যে রেজিস্ট্যান্স জোন ছিল, এই রেজিস্ট্যান্স জোনটা এই স্টকটা ব্রেকআউটও করেছিল, বাট ব্রেকআউটের পরে কোনো কনফার্মেশন ক্যান্ডেল আসে নাই, ফেক ব্রেকআউটের মাধ্যমে এটা একটা ব্রেকডাউন করছে। সেকেন্ড টাইম যখন এই স্টকটা বাড়ার জন্য অ্যাটেম্প্ট নিছে, এই সেকেন্ড টাইম অ্যাটেম্পটার মধ্যে আমার একটা ক্যালকুলেশনে ভুল ছিল, ব্যক্তিগত ভুল, আমি স্বীকারই করে নিচ্ছি। এই সেকেন্ড অ্যাটেম্পটের মধ্যে আমি এই স্টকটাতে এন্ট্রি নিয়ে ফেলি। হ্যাঁ, যদিও এই স্টকটাতে আমি আমার এক্সিস্টিং ক্যাপাসিটির 50% এন্ট্রি নিয়েছিলাম, আমি কখনো হুট করে সম্পূর্ণ স্টক একসাথে কিনি না, বাট এই সম্ভবত যতটুকু মনে পড়ে, এই সবুজ ক্যান্ডেলটার মধ্যে 39 প্লাসে আমি এন্ট্রি নিয়েছিলাম, এবং এন্ট্রি নেওয়ার পরের দিন তো আমার স্টকটা ম্যাচিউরড হয় নাই,
পরের দিন আমার স্টকটা 41 প্লাস হয়েছিল, 2 টাকার কাছাকাছি প্রফিট আমি দেখেছি, ইটস ট্রু। বাট যেই দিন আমার স্টকটা ম্যাচিউরড হয়েছে, আমি তো একটু দেখবো যে ক্লোজিং ক্যান্ডেল কি হয়, একটু দেখে তো চিন্তা ভাবনা করবো যে বাই করা যায় না, সেল করা যায় না, হোল্ডিং বাড়ানো যায়, কি করা যায়। বাট আলটিমেটলি সে আর আমাকে কোনো সুযোগই দেয় নাই। আর এই স্টকটা আমি স্টপ লস দেই নাই। এই স্টকটা এই লেভেলে অন্তত পক্ষে আমাকে স্টপ লস দেওয়ার একটা উচিত ছিল বা দেওয়াই যেত। বাট এই স্টকটার ফান্ডামেন্টাল যেটা এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই ভালো, যেই কারণে আমি স্টকটাকে স্টপ লস দিতে পছন্দ করি নাই, স্বাচ্ছন্দ্য বোধ করি নাই। বাট সেটাও একটা ভুল, কারণ যেহেতু আমি ট্রেডার, আমি ট্রেডিং করছিলাম, আমি ইনভেস্ট করছিলাম না 2-3 বছরের জন্য, সো আমাকে স্টপ লস দিলেই বেস্ট হইতো। বাট এনিওয়ে আমি স্টপ লস দেই নাই। যখন আমি স্টপ লস দিলাম না, তখন আমার টার্গেট কি? প্রথমত 1 নাম্বার পয়েন্ট তো আমি মার্কেটের ওই লেভেলের দিকে তাকিয়ে থাকবো। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমি এই সাপোর্টটার দিকে তাকিয়েছিলাম, এই সাপোর্টটাতে গেলে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে। এখন এই সাপোর্টটাতে আসার পর মার্কেট ঠিকই পজিটিভ হয়, এইখানে বুলিশ ক্যান্ডেল আসে, পরবর্তীতে নিচে নেমে রিটেস্ট করে আবার বুলিশ ক্যান্ডেল আসে। বাট এইখানে সত্যিই আমি অ্যাভারেজ করি নাই। কারণ কি? কারণ এই লেভেলে আসতে আসতে আমার ইন্ডেক্স আমার এক্সপেক্টেড জোনে যায় নাই। ইন্ডেক্স তখনও পর্যন্ত আপ ডাউন মোডে আছে, নিচে যাবে না উপরে যাবে, একটা কনফিউশন মোডে আমাদেরকে রেখে দিয়েছে। সো তখনও পর্যন্ত আমি অ্যাভারেজ করি নাই। আমি অ্যাভারেজ করেছি এক্স্যাক্টলি কোন জায়গাটাতে আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি 31 টাকা 20 পয়সায় এই স্টকটাকে অ্যাভারেজ করেছি, আইদার এই ক্যান্ডেলে অথবা এই ক্যান্ডেলে। ক্যান্ডেলটা এক্স্যাক্টলি আমার মনে নাই, দেখে নেবেন কোন ক্যান্ডেলে 31 টাকা 20 পয়সা আছে, আমার দামটা মনে আছে। 31 টাকা 20 পয়সাতে আমি এই স্টকটাকে অ্যাভারেজ করেছি, যে স্টকটা আমার কেনা ছিল 39 টাকা 30 পয়সার আশেপাশে। তো এই ক্যান্ডেলটাকে, এই স্টকটাকে অ্যাভারেজ করার পরে বর্তমানে এই স্টকটার অ্যাভারেজ প্রাইস স্টিল 35 টাকা 30 পয়সা, সম্ভবত 30 বা 40, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, 35 টাকা 30 পয়সা মনে হয়। এখনো আমি 1 টাকা লসে আছি, এখনো আমি এই স্টকটাতে 1 টাকা লসে আছি। বাট জিনিসটা বোঝার চেষ্টা করেন, যখন আমি 39 টাকা 30 পয়সায় কিনে এই স্টকটাকে প্রায় 30 টাকার নিচে নামতে দেখছি, 30 টাকা আসতে দেখছি, তার মানে আমি এই স্টকটাতে 30%, 30% লস দেখেছি। এই যে আমাদের, মানে একটু মেলানোর চেষ্টা করেন আপনার কন্ডিশনের সাথে। আপনার হাতে হয়তো বা মালিক স্পিন না অন্য কোনো একটা স্টক আছে, বাট আমরা অনেকেই, আমি অ্যানালিস্ট বলে মার্কেট আমাকে ছাড় দিয়ে গিয়েছে তা কিন্তু না। মার্কেটের শার্প কারেকশনে প্রত্যেককেই এখানে মানে হতাহত হতেই হবে, এটাই একটা স্বাভাবিক নিয়ম। সো 30% লস কিন্তু আমি দেখেছি, কিন্তু আমি প্রপার জায়গায় ইন্ডেক্সকে সাপোর্টে মাথায় রেখে আমি রিকভারির জন্য এখানে একটা পজিশন ক্রিয়েট করেছি। আমার কেনা দাম হয়ে গিয়েছে 35 টাকা 30 পয়সা না 40 পয়সা, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। সো আমি এখন অন্তত পক্ষে বিশ্বাস করি আগামীকাল না হলেও যদি নেগেটিভও হয়, এইখান থেকে অন্তত পক্ষে আমি স্টকটা থেকে বেরোতে পারবো। এখন এই স্টকটা থেকে আমি এখানে বের হব নাকি আমি পরবর্তী সাপ্লাই জোনের জন্য অপেক্ষা করব, সেইটা নির্ভর করবে মার্কেটের কন্ডিশন তখন কোন জায়গায় থাকে। এইটা যখন ব্রেকআউট করে তখন ক্যান্ডেলের ফরমেশনটা কি হয়, ভলিউম কি লেভেলে পায়, মার্কেট সেন্টিমেন্ট কেমন থাকে, সেই আবিজাবি বিষয়গুলোকে মাথায় রেখে টেকনিক্যালি চিন্তা করে আমি চিন্তা করব যে আমি আসলে কেনা দামে বেরোয় যাব নাকি আমি 40 প্লাসের জন্য আমি ট্রেডটাকে কন্টিনিউ করব। সেটা পরের পার্ট, সেটা নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে লস রিকভারিটা কিভাবে করার প্ল্যান করলাম। এই যে 30% লস ছিল, এখন এই স্টকটাতে আমার 3% লস আছে। তাহলে 30% লস থেকে একটা স্টককে 3% লসে নিয়ে আসলাম। খুবই মানে ধৈর্য ধরতে হয়েছে। এই জায়গায় যদি বারবার আমি এভারেজ করতে থাকতাম, তাহলে কিন্তু আমার পক্ষেও বা কারো পক্ষেই এত ক্যাশ ব্যাকআপ দেওয়া সম্ভব না যে আমি বারবার করে এভারেজ করতে করতে ওই স্টকটাকে একদম তলানি পর্যন্ত সাপোর্ট দিতেই থাকবো। সো আমি কিন্তু জাস্ট একবার এভারেজ করেছি। সেকেন্ড একটা স্টক নিয়ে কথা বলি, বিডি ল্যাম্পস। এই দুইটা ক্যান্ডেলের মধ্যে থেকে কোন একটা ক্যান্ডেলের মধ্যে আমার এই স্টকটা কেনা 133-35 টাকার কাছাকাছি এই স্টকটা আমার কেনা ছিল ওই মোমেন্টে, এই মোমেন্টাম দেখে, এবং এক্সপেকটেশন ছিল যে আমি T2 T3 বা আপনারা যাই বলেন না কেন, যে এরকম একটা রেঞ্জে আমি বিক্রি করতে পারবো, 20 টাকা মতো আমি প্রফিট পাবো 2-3 দিনে, এরকম একটা এক্সপেকটেশন আমার ছিল। সেটা হচ্ছিল। এই ক্যান্ডেলটার সময় কিন্তু এই স্টকটা আমার হোল্ডে আছে। এই ক্যান্ডেলটা যেদিন তৈরি হয় এই পর্যন্ত উঠে 150 টাকা পর্যন্ত উঠে, তখনও পর্যন্ত স্টকটা আমার হোল্ডে আছে, বাট আমি স্টকটা সেল করি নাই সেই দিন।
যে কোনো কারণে ওই স্টকটা আমি সেই দিন সেল করি নাই, যদিও এটা একটা সাপ্লাই জোন ছিল, ভ্যালিড সাপ্লাই জোন ছিল, বাট আমার এক্সপেকটেশন ছিল যে এই স্টকটা আরও একটা দুইটা দিন আমি অবজার্ভ করতে পারি। এই স্টক সাধারণত সাপ্লাই জোনগুলোতে গেলেও একটা স্পাইক থাকে, আমি আসলে স্পাইকটা সহই আমার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেছিলাম যেহেতু আমি ট্রেডিং করতেছি। বাট পরবর্তীতে এই স্টকটা এখান থেকে পড়া শুরু করে। ডেফিনেটলি আমার স্টপ লসের প্ল্যান ছিল, বাট একই জায়গায় আমি আবারও ভুল করছি। এই স্টকটা যখন 120 টাকা 22 টাকায় চলে আসছে, আমার কাছে মনে হয়েছে এইটা আর স্টপ লস দেওয়ার যোগ্য প্রাইজে নাই। যেই প্রাইজে স্টকটা আসছে এই প্রাইস থেকে স্টকটা খুব বেশি দিন নিচে আর থাকতে পারবে না কেন মনে হয়েছে। তখন যদি আপনি চার্টে যান, একটু ডিপ টাইম ফ্রেমে মানে লং টাইম ফ্রেমে গিয়ে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন এই স্টকটার ফাইনাল বটম জোনটাই হচ্ছে এইটা, বটম জোনটাই হচ্ছে এইটা লাইফ টাইম, কিন্তু এটা কিন্তু 2010 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত। তার মানে সাধারণত এই স্টকটা কখনোই এই প্রাইস রেঞ্জের নিচে গিয়ে আর থাকে না। তাহলে আমি যদি 120 টাকার কথাও চিন্তা করি, 120 টাকা কোথায়, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায়, তাহলে স্টকটা পড়ছে 385 টাকা থেকে 120 টাকায় আসার পরে আমি লসে সেল দিব। এই কারণে এই স্টকটা আমি লসে সেল দেই নাই। এমনকি এই স্টকটাকে কেনার পরে আমাকে 99 টাকা দেখতে হয়েছে, যখন এই স্টকটার কেনা দাম আমার 133-34 টাকা ছিল। তার মানে 99 টাকায় দেখতে হয়েছে, মানে আমার 34%ই কিন্তু লস। পুরাপুরি যত টাকা কমছে তত টাকাই আমার লস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই স্টকটাকে আমি অ্যাভারেজও করি নাই। একদম অনেস্টলি স্পিকিং, অনেস্টলি বলছি, এই স্টকটাতে আমি 1 টাকাও রিইনভেস্ট করি নাই। কারণ আমাকে বেছে নিতে হবে যে আমার কোন স্টকটা বেশি দুর্বল, কোন স্টকটা বেশি শক্ত, কোন স্টকটা রিকভার করলে আমি দ্রুত কভার করতে পারবো, সেটার উপর বেস করে কিন্তু আমাকে ইনভেস্টমেন্টটাকে রিকভারি মোডে যেতে হবে। যেহেতু আমি 7টা স্টক থেকে 3 থেকে 4টা স্টককেই রিকভারি করতে পারবো, সবগুলোকে রিকভারি করতে পারবো না, সেই কারণে আমি এই স্টকটাতে রিকভারি করিই নাই এবং আমার বিশ্বাস ছিল যে এই স্টকটা থেকে আমি বের হতে পারবো। ফাইনালি গত পরশুদিন মানে আজকে থেকে 2 দিন আগে এই ক্যান্ডেলটাতে আমি স্টকটা প্রফিটে সেল করে দিছি। হ্যাঁ, প্রফিটটা 5-6% মানে অল্প প্রফিট হয়েছে, বাট আপনি চিন্তা করতে পারেন অল্প প্রফিট, বাট আমার কাছে 34% লস প্লাস 5-6% প্রফিট মানে 40% একটা রিকভারি কিন্তু আমি এখান থেকে রেইজ করেছি এবং এই স্টকটা থেকে ফাইনালি আমি 1 টাকাও লস না করে প্রফিট নিয়ে বের হইতে পারছি। সেকেন্ড একটা স্টকের এক্সাম্পল ছিল, কেন রিকভারি করি নাই সেটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার এই স্টকটা ছিল বা আছে বা আরো কত দূর যাবে সেটা কিন্তু মূল পয়েন্ট না। মূল পয়েন্ট হচ্ছে এই স্টকটাকে কেন আমি অ্যাভারেজ করব না সেটা বোঝানোর চেষ্টা করা, সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন। তাহলে হয়তো আপনার এই ধরনের কোনো স্টক থাকলে বটম পজিশনে আছে কিনা, হিস্টোরিক্যাল প্রাইস কোথায় আছে সেইটা দেখে এই স্টকটাতে অপ্রয়োজনীয় ভাবে আপনাকে রিইনভেস্ট হয়তো বা নাও করা লাগতে পারে। আরেকটা স্টক দেখাই, ফুয়াং সিরামিক। ডেফিনেটলি ট্রেডিং স্টক, ইনভেস্টার স্টক তো আমি নিয়ে কথাই বলছি না আজকে। সো ট্রেডিং স্টক, এই স্টকটা যেই কোনো টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী কোনো না কোনোভাবে আমি এই ক্যান্ডেলে বাই করছিলাম এবং আমার বাই রেট প্রায় 24 টাকার কাছাকাছি ছিল, কমিশন সহ 24 টাকাই পড়ে গেছে অলমোস্ট। সো এই ক্যান্ডেলে বাই করা সঠিক ছিল না ভুল ছিল এখন অনেক কিছু মনে হইতে পারে, বাট তখনকার পরিস্থিতিতে আমার কাছে মনে হয়েছিল যে এই ক্যান্ডেলে বাই করাটা সঠিক। এখানে একটা ব্রেকআউট, এখানে একটা পারফেক্ট রিটেস্ট, এখানে একটা রিভার্সালের পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল আমি এইভাবে দেখতে পাচ্ছিলাম ওই সময়টাতে। এখন তো দেখতে পাচ্ছি যে আমি ভুল, দ্যাট ইজ ওকে, বাট তখন দেখতে পাচ্ছিলাম। সো আমি এখানে বাই করেছিলাম। বাই করার পর 24 টাকা থেকে স্টকটা যখন কমা শুরু করে, আমি ততদিন পর্যন্ত আমি এই স্টকটাকে অ্যাভারেজ করি নাই যতদিন পর্যন্ত এই সবুজ লাইনটাকে এই স্টকটা টাচ না করেছে। কেন? যারা বুঝেন দরকার হলে পড়াশোনা করে নেন। এইটা একটা ভ্যালিড অর্ডার ব্লক। আপনি যে লেভেলটা দেখতে পাচ্ছেন এই লেভেলটা, এই জায়গাটাকেই বলা হয় একটা ভ্যালিড অর্ডার ব্লক এবং এই জায়গা থেকে যখন পড়া শুরু করছে তখন এইটার আগে আর কোনো আনমিটিগেটেড অর্ডার ব্লক নাই। হয়তো আপনার কাছে একটু টেকনিক্যাল লাগতে পারে আনমিটিগেটেড অর্ডার ব্লক কি, প্রয়োজনে গুগল করে নিতে পারেন, স্টাডি করে দেখতে পারেন, না প্রয়োজন হলে ইগনোর করে যেতে পারেন অ্যাজ ইউজুয়াল, কোনো সমস্যা নাই। বাট আনমিটিগেটেড অর্ডার ব্লককে মার্কেট টাচ করে এবং আনমিটিগেটেড অর্ডার ব্লক থেকে মার্কেট রিফ্লেক্ট করে, এইটাই টেকনিক্যালি মার্কেটের নেচার, মার্কেটের নিয়ম। পাশাপাশি ওইদিকে ইন্ডেক্সের সাপোর্ট, ওই যেটা প্রথমে বলে রাখছি। সো আমি এই স্টকটাকে এই ক্যান্ডেলে এভারেজ করছি আমি সেটা বলতেছি না, এই ক্যান্ডেল এভারেজ করছি আমি ওটা বলতেছি না। আমি এই ক্যান্ডেলটা যখন টাচ করছে
তখন আমি অ্যাকচুয়ালি 17 টাকা 90 পয়সা থেকে 18 টাকা 20 পয়সা পর্যন্ত, কারণ একটা প্রাইজে তো আমি সবগুলো কিনতে পারি নাই, এই 30 টাকার 30 পয়সার রেঞ্জে এই জায়গাটাতে আমি মূলত এভারেজটা করছি। এভারেজটা করার পর মার্কেট প্রাইস নিচে গেছে উপরে গেছে, আই ডোন্ট কেয়ার, আমার বিশ্বাস ছিল যে 17 টাকার নিচে যাবে না। আর 17 টাকায় কেন এভারেজ করলাম না? তাহলে 17 টাকায় এভারেজ করলাম না কারণ অর্ডার ব্লকের ক্ষেত্রে দেখা যায় অর্ডার ব্লক টাচ করে মার্কেট প্রাইস উপরের দিকে উঠে যায়। অর্ডার ব্লক কখনো পুরাটা ফুলফিল করে, কখনো বেশিরভাগ ক্ষেত্রে পুরাটা ফুলফিল করে না, সেই কারণে পুরাটা অপেক্ষা করার মতো সুযোগ আমার ছিল না। সো আমি আমার এক্সপেক্টেড লেভেলে এটাকে এভারেজ করছি। আমার কেনা দাম ছিল 24 টাকা, বর্তমানে আমার কেনা দাম 21 টাকা সামথিং পয়সা। 21 টাকা সামথিং পয়সা আমি দেখে রেখেছি এই জায়গাটাকে যদি আমি কাভার করে দিতে পারি তাহলেই আমার ব্রেক ইভেন হয়ে যাবে। এখনো কিন্তু আমি লসে, আবারও বলছি এখনো কিন্তু আমি লসে, বাট 24 টাকা থেকে একটা স্টক যখন 17 টাকায় নামে বা 18 টাকার নিচে নামে, 24 থেকে 18 মানে 6 টাকার গ্যাপ, 20 টাকার স্টকে 6 টাকার গ্যাপ মানে 30% লস। তার মানে আমি আপনাকে যেই স্টকগুলো প্রথম থেকে দেখিয়ে আসতেছি প্রতিটা স্টকে 30, 32, 33% করে কিন্তু লস। বাট এই স্টকটা আজকের দিন আপনি যদি দেখেন 19 টাকা 20 পয়সায় ক্লোজিং দিছে। আল্লাহ যদি দেয়, যদি একটা হল্ট পেয়ে যাই তাহলে আমি ব্রেক ইভেনে চলে আসবো, আর যদি একটা হল্ট নাও পেয়ে যাই, আমি যেই লেভেলে অ্যাভারেজ করছি আর আমার এখন যে কেনা দাম যতটুকু নিচে আসি, আমি এই স্টকটা নিয়ে এখন আর মোটেও ওরিড না। এখন আমি এই স্টকটা কেনা দামে গেলে ছেড়ে দিব, নাকি টেকনিক্যাল গ্রাফ ফলো করে ব্রেকআউট কনসিডার করে পরবর্তীতে আমি এটাকে ফলো করব, ট্রেন্ডটাকে বড় করব, টার্গেটটাকে উপরের দিকে উঠাবো, হোল্ড করব, সেটা পরের ব্যাপার। সেখানে আমি আমার টেকনিক্যাল নলেজ খাটাবো, সেখানে আমি আমার মতো করে সিদ্ধান্ত নিব। আমি এখানে দেখতে পাচ্ছি পজিটিভ কিছু হতে পারে, বাট সেটা ডিফারেন্ট কেস। আমি এখানে হয়তো সেল করব না, আমি হয়তো এটাকে আরো উপরের দিকে নিয়ে টানবো বা আরো হোল্ডিং বাড়াবো, সেটা পরের পার্ট। বাট কেন, কোথায় এভারেজটা করতে হবে এবং কিভাবে আমি রিস্কটাকে মিটিগেট করলাম সেইটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আমার আরো একটা স্টক আছে যেটার নাম আমি আপনাকে বলতে পারবো না পাবলিকলি বা বলবো না, সেই স্টকটা এখনো আমার 32% লসে আছে। বাট আমার পোর্টফোলিও, যেটাকে আমি এই খারাপ টাইমে 20% প্লাস লসে যেতে দেখেছি, সেই পোর্টফোলিওটা কালকে চাইলে আমি পুরাটা সেল করে দিয়ে একটা ট্রেড নিয়েই সেই পোর্টফোলিওটাকে আমি রিকভার করতে পারবো। এই মুহূর্তে আমার পোর্টফোলিওতে 7% প্লাস মাইনাস লস আছে এই মুহূর্তে এভারেজ করলে, সমস্ত কিছুকে ঘোরালে। হ্যাঁ, আবার মনে করতে পারেন যে টোটাল পোর্টফোলিওর এই পুরাটাই শুধু লস, আর কোনো প্রফিট নাই। গত কয়েকদিন যাবত যে ট্রেডগুলো নিচ্ছি সবগুলো ট্রেডেই আলহামদুলিল্লাহ আপনারাও প্রফিট করতেছেন, আমি জানি আমারও প্রফিট হয়েছে ওরকম ভাবেই। টি2তেই দেখা গেছে 10% 8% করে এখন পাওয়া যাচ্ছে। সো ইন প্যারালাল কাজ করতেছে, একেতে এখানকার লসগুলো কমতেছে, ওই দিক থেকে প্রফিটগুলো ঢুকতেছে, কিন্তু প্রফিটগুলো একটু ছোট ছোট হচ্ছে। কারণ কি, যেহেতু বেশিরভাগ ইনভেস্টমেন্ট করা হয়ে গিয়েছিল, সো ম্যাক্সিমাম ফান্ডটা কিন্তু এইখানে ইউটিলাইজ। আরেকটা পোর্শন হচ্ছে, আমার হাতে এখন ক্যাশ থাকলেও আমার এই ডাউন ট্রেন্ড থেকে যে শিক্ষাগুলো হয়েছে সেগুলো আমি নোটবুকে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। কখনোই কোনো পরিস্থিতিতেই মার্কেট যতই ভালো থাকুক, যতই অ্যাগ্রেসিভ থাকুক, লোন নেওয়া তো দূরের কথা, আমি লোন কোনোদিন নেইও নাই, কখনোই আমি আমার ফুল ক্যাপিটাল ব্লক করতে যাব না। সো আমার হাতে অ্যাভেলেবেল টাকা আছে, বাট আমি আমার স্টক একটা থেকে বের হচ্ছি, সেই টাকা দিয়ে আমি নতুন করে একটা ট্রেড নিচ্ছি। ওই যে আমি বললাম বিডিএলএম থেকে বের হয়ে গেছি, বিডিএলএম থেকে বের হয়ে যাওয়ার পর আমি একটা ছোট স্টক কিনেছিলাম এবং টি2তে আলহামদুলিল্লাহ 11% প্রফিটে সেল করতে পারছি। ওই প্রফিটটার পরে পোর্টফোলিও কালকে রাতে আর দেখাও হয় নাই, এখন হয়তো বা লসটা আরো কমে গিয়েছে। আগামীতে ইনশাল্লাহ আরো কিছু, এখন ওই স্টকটাও সেল করে দিছি টি2তে, তার মানে ওই টাকাটা আমার ফ্রি হয়েছে। ওই টাকাটা দিয়ে দেখে শুনে হয়তো বা নেক্সট উইক আরেকটা ট্রেড নিব। বাট আমি আসলে কি কি করি নাই, গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা? গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যখন আমি দেখেছি যে আমার স্টকগুলোর অবস্থা খুব খারাপ, অনেকেই প্রশ্ন করতে থাকেন যে আমি এই স্টকটা সুইচ করে দিব কেন। আমাকে এক ভাই কয়েকদিন ধরে অনবরত প্রশ্ন করতেছে, ওনার এলআরবিডিএল স্টক কেনা সম্ভবত 50 টাকা না 48 টাকায় কেনা, 22 টাকা 24 টাকায় 25 টাকায় চলে আসছে, 50% লস। এখন উনি এইটাকে সুইচ করে একটা নতুন স্টকের পরামর্শ চায়, এই স্টকটাতে উনি আসতে চায়। তা আমি ওনাকে বললাম যে ভাই আপনার কাছে কি অ্যাভারেজ করার টাকা আছে? উনি বলল যে না, ওনার কাছে অ্যাভারেজ করারও টাকা নাই। তাহলে দেখেন, একটা স্টক 50% লসে সুইচ করে আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটা স্টক কমে গিয়েছে, ওই স্টকটা আমি কিনি, ভেরি ফাইন, লজিক্যাল। বাট খেয়াল করবেন, একটা ক্যালকুলেশন আপনাকে রাখতে হবে, যখন আপনি আপনার এক্সিস্টিং স্টকটাকে 50% লসে সেল করে দিচ্ছেন, দেওয়ার পর আপনি যে স্টকটা যত সস্তাতেই কিনছেন, ওই স্টকটার সাথে আপনার
এই মাত্র লসে সেল করা 50% লসের টাকাটাকে কেনা দামের সঙ্গে যোগ করতে হবে। অর্থাৎ আপনি 50 টাকার স্টক 25 টাকায় সেল করে 20 টাকার একটা স্টক কিনলেন, কিন্তু আপনার ওই 20 টাকার স্টকটার অ্যাকচুয়ালি বাই রেট পড়লো 45 টাকা। এখন 45 টাকায় কেনার হিসেবে এই স্টকটা থেকে কতটুকু প্রফিট আপনি আশা করতে পারেন স্বল্প সময়ে, সেইটা আপনাকে মাথায় রেখে ক্যালকুলেশন করে তারপরে সুইচ করতে হবে। যেই কারণে এই ফুল ডাউন ট্রেন্ডে একটা সিঙ্গেল স্টকও আমি লসে সেল করি নাই, একটা সিঙ্গেল স্টকও আমি বড় লসে থাকাকালীন সময় সুইচ করি নাই। আমি সুইচ করি, আমি কিন্তু সুইচ করি। সেটাকে কন্ডিশন হচ্ছে অবশ্যই অবশ্যই লস 10%-এর কম থাকতে হবে। যখন কোন একটা স্টকে লস 10%-এর কম থাকে, আমি যখন একটা সুইচেবল স্টক খুঁজে পাই, এখান থেকে সুইচ করে যখন আমি ওইটাতে যাই এবং ওই স্টকটা যদি আমাকে জাস্ট একটা হল্টেড দেয় বা হল্টেড না দিয়ে 2-3 দিনে 4-5% করে করে ইউজুয়ালি বাড়ে, তাহলে কিন্তু এই যে লসে থাকা স্টকটা থেকে আমি নতুন একটা স্টকের মাধ্যমে ইজিলি বের হয়ে যেতে পারি। বাট একটা স্টকে যখন আমার 30% 40% লস হবে, আমি কি শিওর আমি যেই স্টকটাতে সুইচ করতেছি ওই স্টকটা আমাকে 30-40% রিকভারি দেওয়ার পরে তারপরে আবার প্রফিট দিবে? এটা কি শিওর? সো এত বড় লস নিয়ে কখনোই সুইচিং মোডে যাওয়া গুড সিদ্ধান্ত না, বরং ওই স্টকটার যদি ফান্ডামেন্টাল একটু হলেও ঠিক থাকে। এই যে ফোয়াং সিরামিক দেখতে পাচ্ছেন, বিডি ল্যাম্প দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব ফান্ডামেন্টাল স্টক না, বাট জাঙ্ক শেয়ারও কিন্তু না, ট্রেডেবল স্টক। এগুলোর ইপিএস আছে, অনেক বেশি না, অনেক বেশি ডিভিডেন্ড দেয় না, বাট ডিভিডেন্ড দেয়, ইপিএস পজিটিভ আছে, এগুলো ট্রেড করার উপযুক্ত অবস্থায় থাকে। সো আমি ট্রেড করতে গেলে এই ধরনের হালকা শেয়ারে ট্রেড করা পছন্দ করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বাট জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। সো আরেকটা কি করি নাই, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে ছিল বা এখনো যে কন্ডিশনে আছে, আমার স্টক রিকভারি করার প্ল্যান থেকে দূরে সরে গিয়ে অমুক স্টকটা বাড়তেছে, সমস্ত টাকা পয়সা যেগুলো ফ্রি আছে ওগুলো নিয়ে ওইটাতে ঢেলে দেই, এই কাজটা আমি করি নাই। এই কাজটা আমি করব, কখন করব? যখন আমার এই যে 3-4টা স্টক এখনো একটু একটু করে আটকা আছে, এই 3-4টা স্টক থেকে যখন আমি বের হইতে পারবো, আমার ক্যাপিটাল যখন ফুল ফ্রি, আমি তখন অ্যাগ্রেসিভ এন্ট্রি নেওয়া শুরু করব। প্রয়োজনে আমি অল ইন অল আউট স্ট্র্যাটেজিতে ট্রেড করতে পারবো, নো ইস্যু, কারণ তখন 10% পর্যন্ত আমার কাছে স্পেস আছে স্টপ লস বিয়ার করার, কারণ আমার কোনো ঝামেলা নাই, কোনো স্টক আমার আটকা নাই। বাট যতক্ষণ পর্যন্ত আমার স্টক আটকা আছে, আমি একটা স্টক থেকে বের হই এবং আরেকটা স্টকে ঢুকি। যতক্ষণ পর্যন্ত আমার 3টা স্টক আটকা আছে, 3টার একটা থেকেও বের হইতে পারি নাই, মার্কেট আসমানে উঠে যাক ওই জায়গাটাতে, আমি ঘুরে ফিরেও তাকাচ্ছি না যে ওখানে কি হচ্ছে, কোথায় অপরচুনিটি আছে, আমি সেটা কেন কিনতে পারলাম না। এতে করে আমি মানসিকভাবে ভালো আছি, আমার প্ল্যানিং ডিসিপ্লিনড হইতে আছে এবং আমি কিন্তু আলটিমেটলি লসটা রিকভারি করতে পারতেছি। সো সিম্পল, এখানে কমপ্লেক্স কোনো কিছু কিন্তু নাই। আমি যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে, আমার হাতে যদি ফর এক্সাম্পল লেটসে 20 লাখ টাকা থাকে, আমি চাইলে 10 লাখ টাকা দিয়ে একটা শেয়ার কিনতে পারবো শর্ট টার্ম করার জন্য, কোনো অসুবিধা নাই। বাট আমার হাতে যদি 20 লাখ টাকা থাকে, 5 লাখ করে আমি যদি 4টা শেয়ার কিনি, তাহলে আমি শেষ। এমনকি আমার হাতে যদি 20 লাখ টাকা থাকে, আমি যদি 10 লাখ টাকা দিয়ে 2.5 লাখ করে 4টা শেয়ার কিনি, তাতেও কোনো ক্ষতি নাই। 20 লাখ টাকা থাকলে আপনি 14-15 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন, সমস্যা নাই। বাট দয়া করে মার্জিন লোন তো দূরের কথা, কখনোই কোনো পরিস্থিতিতেই মার্কেটে ফুল ক্যাপিটাল ইনভেস্ট করা যাবে না। এটাই আমার শিক্ষা এবং এই শিক্ষাটা আমি হারে হারে টের পেয়েছি এবং সেটা ফলো করার কারণে আলটিমেটলি আমি বেঁচে যাচ্ছি। আমি এই সময়টাতে আমার হাতের ক্যাপিটাল টোটালি ইউজ করি নাই, যেই ক্যাপিটালটা দিয়ে এখন আমি রিকভারিটা নিতে পারতেছি। দুইভাবে আমি কাজ করতেছি। ফর এক্সাম্পল 10 লাখ টাকা আমার রিকভারির জন্য আছে, আমি সেখান থেকে 70% অলরেডি রিকভারিতে ইনভেস্ট করে ফেলছি। মার্কেট যখন 5100 নিচে নামছে তখনই আমি ইনভেস্ট করে ফেলছি। সেইখান থেকে আমার 3টা স্টক অলরেডি রিকভার হয়ে গেছে, আমি ফ্রি হয়ে গেছি। 3টা স্টক আমার ওই যে বললাম আর একদিন সময় লাগবে, আর যদি মার্কেট কারেকশনও থাকে আপ ডাউন করে তাহলে 2-4-5 দিন, 1 সপ্তাহ সময় লাগতে পারে, কোনো অসুবিধা নাই। আর বাকি যে টাকাটা আছে সেই টাকা যদি আমার 10 লাখ টাকা ফ্রি থেকে থাকে, সেই 10 লাখ টাকা বা 5 লাখ টাকা আমার ফ্রি থেকে থাকে, আমি সেখান থেকে 2 লাখ টাকা দিয়ে একটা স্টক কিনতেছি, প্রফিট হচ্ছে, সেল করতেছি, তারপর আরেকটা স্টক ওই টাকা দিয়েই কিনতেছি। কিংবা আমি 2 লাখ টাকা দিয়ে একটা স্টক কিনতেছি, ধরেন স্টপ লস হয়েছে, 5% লসে আমি সেল দিব, দেওয়ার পরে ওই টাকার মধ্যে আমি 5% ভরে দরকার হইলে আরেকটা স্টক কিনবো। বাট আমার হাতে ফ্রি টাকা একটা ব্যাকআপ থাকতেই হবে। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি। আমি এই সাইকোলজিতে করতেছি এবং এই সাইকোলজিতে করতে গিয়ে আমি কিন্তু ইনশাল্লাহ একটা পোর্টফোলিওকে সেভ করতে পেরেছি টেকনিক্যালের মাধ্যমে একদম ফুললি। আরেকটা জায়গায় যেটা আসছে সেটা হচ্ছে আরেকটা পোর্টফোলিওকে আমি বড় একটা লসে নিয়ে গিয়ে এখন এমন একটা সিচুয়েশনে নিয়ে আসছি, আমি আবারও বলছি, এই মুহূর্তে আমার রানিং ট্রেডিং পোর্টফোলিওতে এখনো
6-7% লস আছে, বাট আমার ওই পোর্টফোলিওতেই যে স্টকগুলো প্রফিটেবল রানিং অবস্থায় আছে এবং যে স্টকগুলো যতটুকু লসে আছে সেই ব্যালেন্স শিটটা আমাকে বলতেছে হয়তোবা মার্কেট যদি আর 2 দিন পজিটিভ থাকে আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো। কারণ 6% লসে দেখালেও আমি এই টাইমটার মাঝখানে আমার স্টকের কোয়ান্টিটি অনেক বাড়িয়ে ফেলেছি, যেহেতু আমি আস্তে আস্তে অ্যাভারেজ করেছি নিচের দিকে। সো কোয়ান্টিটি বাড়ার ফলে যেটা হচ্ছে ওই স্টকটার দাম 2 টাকা বাড়লেই আমার পোর্টফোলিওতে 2 লাখ টাকা প্রফিট, মানে লস কমতেছে বা প্রফিট হিসেবে অ্যাড হচ্ছে, যেভাবে আপনি চিন্তা করেন না কেন। সো ছোট্ট করে বললে এটাই ছিল আসলে আমার লস রিকভারির গল্প। আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না। আপনার কি করা উচিত আপনি একটু খেয়াল করেন। আপনার পোর্টফোলিওতে এমন কোনো স্টক থাকতে পারে যে স্টকটার ফান্ডামেন্টাল কোনো ভিত্তি নাই, আপনি কিনছিলেন তখন হয়তো ভালো ছিল বা খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে একটা সিচুয়েশনে এসে স্টকটা পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে এবং আপনি বুঝতেছেন না কোথায় অ্যাভারেজ করবেন। ওয়েট করেন, রেখে দেন। এক ভাই আমাকে প্রশ্ন করতেছিলেন, ওনার কাছে 2টা ইন্স্যুরেন্স আছে, আমি ইন্স্যুরেন্সগুলোর নাম বলতেছি না। একটা ইন্স্যুরেন্স ওনার 54 টাকায় কেনা, কমতে কমতে 40-এর নিচে নেমে গেছিল, এখন আবার বাড়তে বাড়তে 48 পর্যন্ত উঠে গেছে। আরেকটা ইন্স্যুরেন্স ওনার 60 টাকার আশেপাশে কেনা, সেটা কমে 30-32 টাকায় চলে আসছে। করণীয় কি? আমার হাতে কোনো ক্যাশ নাই। তখন ওনাকে আমি বললাম যে আপনার কি রিকভারি প্রয়োজন নাকি আগে প্রফিট মেক শিওর করা প্রয়োজন? না, আমার আগে রিকভারি প্রয়োজন। রিকভারি করলে পরে না আমি মানসিকভাবে স্বস্তি পাবো, তারপরে না আমি প্রফিট করার চেষ্টা করব। তখন আমি ওনাকে বললাম এই যে আপনার স্টকটা 48 টাকায় গেছে, আপনি যদি সময় দেন এই স্টকটা 60 টাকাও ক্রস করতে পারে, আরো ভালো করতে পারে, বাট আপনার রিকোয়ারমেন্টটা আরেকজনের থেকে ডিফারেন্ট। সো আপনাকে আপনার মতো করে চিন্তা করতে হবে। এই যে 48 টাকায় স্টকটা গেছে, এই স্টকটা যখন 60 টাকায় যাবে, ওই যে আপনার নিচে থাকা 30 টাকার স্টক ওটাও 40 টাকায় যাবে, কারণ দুইটা একই সেক্টরের স্টক। সো আপনি যেটা করতে পারেন, আপনার উপরের দিকে যেটা কেনা দামের কাছাকাছি চলে আসছে, এই স্টকটা যখন প্রফিটে যাবে তখন এই স্টকটা আপনি অনেক দূর বাড়বে কিনা, কি হবে কিনা এরকম লোভ না করে সেল করে দেন। সেল করে দিয়ে আপনি একটা বড় ক্যাশ আপনি হাতে পেয়ে গেলেন, 50% টাকা আপনার ফ্রি হয়ে গেল। এবং তার পরবর্তীতে সে খুশি হয়ে গিয়ে আমাকে বলতেছে ও বুঝতে পারছি, তাহলে ওইটা দিয়ে আমি এইটাকে অ্যাভারেজ করে ফেলবো। আমি বললাম ভুলেও না, কখনোই এই কাজটা করা যাবে না। কারণ দেখেন দুইটা আপনার একই সেক্টরের স্টক, আপনার স্টকটা যেহেতু 40 পর্যন্ত নেমে কেনা দাম 54-এর উপরে যদি উঠে, তার মানে আপনি প্রফিটে থাকতেছেন। ওইদিকে আপনার যে স্টকটা 60 টাকা থেকে কমে 30 টাকায় নামছে, ওই স্টকটাও তো ততদিনে 30 টাকা থেকে 40 টাকায় যাবে। তাহলে 40 টাকায় আপনি কেন অ্যাভারেজ করবেন? হোয়াই নট? তাহলে এখন আপনি 30-32 টাকা অ্যাভারেজ করেন। এখন যেহেতু আপনি অ্যাভারেজ করতে পারতেছেন না, তখনও আপনি অ্যাভারেজ করবেন না। আপনার কাজ হবে ওই টাকাটাকে ফ্রি রেখে একটু ওয়েট করা, কারণ 30 টাকা থেকে এই স্টকটা ডাইরেক্ট 60 টাকায় উঠবে না। 30 থেকে যখন 40 টাকায় উঠবে, 40 থেকে আবার 35-এ নামবে, নামার পরে পরের বার ওঠার সময় হয়তো 50 টাকায় উঠবে। সো আপনাকে আপনার এক্সিস্টিং প্রফিটেরটা প্রফিটে সেল করার পরে এই স্টকগুলোরই কারেকশনের জন্য আবার ওয়েট করতে হবে। আমরা এই জায়গাটাতেই বড় ধরাটা খেয়ে যাই। আমার হাতে 5টা স্টক আছে, 5টাই বাড়ছে, 5টা বাড়ার পর একটা প্রফিটে গেছে, সেল করে দেই। এরপরে দেখি এই 5টার মধ্যে কোনটা সবচেয়ে কম, মানে বেশি লসে আছে, সেটাকে তখন এভারেজ করে ফেলি। কিন্তু এইটা খেয়াল করি না যে আমার যে বাড়লো 5টা স্টকে একটু একটু করে বাড়লো, তার মানে মার্কেট পজিটিভ ছিল বিধায় তো সবগুলোই একটু একটু বাড়ছে। তাহলে আমি প্রফিট একটা সেল করলাম, ক্যাশটা একটু হাতে রাখি, মার্কেট তো আবার কারেকশন দিবে, মার্কেট তো একটা না ওঠে না। সো ওই কারেকশনের সময় আমি আবার একটু বটমের দিকে কেনার চেষ্টা করি, ফলে যেটা হয় এভারেজ করার পরেও আবার দাম কমতে থাকে। সো তখন উনি জিনিসটা বুঝতে পারলো এবং তখন উনি রিয়েলাইজ করলো যে হ্যাঁ আমি এই ভুলটা এর আগেও করেছি, বাট আমি এই কাজটা এখন থেকে আর করবো না। একই সেক্টরের শেয়ার হলে যদি একটা বেশি বাড়ে একটা কমও বাড়ে, আমি প্রফিটেরটা সেল করে ওই সেক্টরে আমি তখন আর এভারেজ করবো না, কারণ ওই সেক্টরটা তখন ওভারঅল বেড়েছে। যখন ওই সেক্টরটা কারেকশনে আবার যাবে, আমি তো অলরেডি ওইটা প্রফিটে সেল করছি, ওটা আমি 54 টাকায় কিনছিলাম, 60 টাকায় সেল করছি, এইটা আমার 30 থেকে 40-এ উঠে গেছে। এটা যদি এবার 35-এ নামে, 60 টাকায় যে প্রফিট আমি সেল করছিলাম ওই পুরো টাকাটা এখানে আমি ইনভেস্ট করলে আমার 60 টাকার কেনা দামটা 50-এ চলে আসবে। পরের ধাক্কায় আমি এখান থেকে বেরোইতে পারবো। আর যেই স্টকগুলোর কন্ডিশন খুবই খারাপ, ইপিএস দুর্বল, কোম্পানি বন্ধ, খুবই বাজে অবস্থায় আছে, এরকম কোন স্টক যদি আপনার হাতে থাকে, আপনি সময়ের উপর ছেড়ে দেন। আপনি ওই স্টকে বড় অ্যামাউন্টে রিইনভেস্টমেন্ট কইরেন না। আমার কাছে এই যে আমি বললাম না আমার পোর্টফোলিওতে এই মুহূর্তে 7%-এর মতো লস আছে একটা পোর্টফোলিওতে, এই পোর্টফোলিওতে লস থাকার একটাই কারণ, একটা স্টক, আমার পোর্টফোলিওর একটা স্টকে 32% লস আছে। তার ফলশ্রুতিতে আমার পোর্টফোলিওতে 7% লস আছে। বাকি কিন্তু অলরেডি আমি লস রিকভারি করে কিছু কিছু স্টকে প্রফিটে চলে এসে অ্যাজ ইউজুয়াল ফ্রিডম পেয়ে গিয়েছি। আর যেই স্টকটাতে আমার 32% লস আছে, হয়তো হাসবেন, সেই স্টকটা একটা হল্টেড পাওয়ার পরে আমার 32% লস আছে, কারণ ওই স্টকটাতে আমার 38% লস ছিল।
যদিও ওই স্টকটা আমার পোর্টফোলিওর 20%-এর মধ্যে সীমাবদ্ধ অবস্থায় আছে, আমি পোর্টফোলিওর 20%-এর বেশি টাকা দিয়ে কোনো স্টক কখনো কিনি না, বাট ওই স্টকটার এরকম কোনো ফান্ডামেন্টাল কন্ডিশন, এরকম কোনো নিউজ, এরকম কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না যেই কারণে ওই স্টকটার মধ্যে আমি রিইনভেস্টমেন্ট করব। সো আমার পোর্টফোলিও যদি হয় 20 লাখ টাকার, সেখান থেকে 4 লাখ টাকা যদি এরকম একটা স্টকে আটকা থাকে, আমি মানসিকভাবে ধরে নেই আমার পোর্টফোলিও এখন 16 লাখ টাকার আছে, এই 16 লাখ টাকা দিয়ে আমি ট্রেডিং করব এবং ওটাকে সাইডে ফেলে রাখছি, কখনোই তো লসে সেল করব না, কখনোই লসে সেল করব না। ওই স্টকটা ধরেন এখন 10 টাকায় আছে, ওই স্টকটা 13 টাকায় যাবে, আবার নিচে নেমে 11 টাকায় আসবে, পরের বার যদি আবার 13 টাকা ব্রেক করতে পারে, মানে ওই যে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটকে বুঝিয়েছিলাম, সুইং তৈরি করে পরের বার যদি সেই সুইংটা ব্রেকআউট করতে পারে, বর্তমান দাম থেকে 10% উপরে আমি এভারেজ করব, কোনো অসুবিধা নাই। বাট বটম না দেখে হায়ার হাই তৈরি করার আগ পর্যন্ত আমি এই স্টকে এভারেজও করব না। সো এই একটা স্টকের কারণে আমি আটকে আছি, আদারওয়াইজ এই মুহূর্তে আমার লস রিকভারি ডান। সেই আপডেটটাই যে কিভাবে আমি লস রিকভারির প্ল্যান করেছিলাম, কিভাবে আমার লসটা রিকভারি হলো, কিভাবে আপনি আপনার স্টকের বেলায় এই জিনিসগুলোকে চিন্তা করতে পারেন, এই চিন্তা চেতনাগুলো যাতে আপনি বুঝতে পারেন, সেই মেসেজগুলো আমি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। এখানে কিন্তু মানে এই ফুয়াং সিরামিকের কি হয়েছে, এখানে কিন্তু মালিক স্পিনিং এর কি হয়েছে, আমার কিন্তু আরো স্টক ছিল, আমার কিন্তু জেএমআই আছে, আমার কিন্তু আরো 2-1টা স্টক আছে যেগুলো আমি অলরেডি প্রফিটে আছি। আমার এরকম লাস্ট আমি একটা ছোট্টখাট্টো ইন্স্যুরেন্সের দিকে ট্রেড করেছিলাম, ওটা আমি টি2তে 11% প্রফিটে সেল করে দিছি। সো সব ব্যাপারটা এভাবে চিন্তা করেন না যে অমুকের কি আছে ওইটাকে কপি করে আমি কিছু করি, লাভ হবে না, কখনোই লাভ হবে না। কোন স্টকটা আমি কোথায় এভারেজ করছি সেই লেভেলেই কেন এভারেজ করছি, কোন স্টকটা কমে যাওয়ার পরেও, সুযোগ থাকার পরেও আমি এভারেজ করলাম না, বসে থাকলাম, আমার ভিতরে বিশ্বাস ছিল যে এটা অটোমেটিক রিকভারি দিবে, আর কোন স্টকটা এখনো লসে আছে কিন্তু আমি এখনো রিকভারি করতে রাজি না, সেটাকে আমার সময় দিতে হবে, আমি বুঝতে পারতেছি। সো সেটা চিন্তায় আমি আপাতত বাদ দিছি। এই যে সিকোয়েন্সটা, এক একটা স্টকের বেলায় এক এক রকম চিন্তা করতে পারা, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, এই জিনিসটা কাজে লাগানোর চেষ্টা করেন। মার্কেট এখন ব্যালেন্সড অবস্থায় আছে, ডেফিনেটলি মার্কেটের কারেকশন প্রয়োজন, কারেকশন বলতে পতন না, মার্কেট টানা যদি বাড়ে তাহলে পরের বার পড়ার সময় আবার টানা পড়বে, সেটা আমরা কেউই চাই না। একটা হেলদি মার্কেট আমরা চাই। একটা হেলদি মার্কেটের নিয়ম হচ্ছে এক সপ্তাহে যদি 200 পয়েন্ট পরে, পরবর্তী সপ্তাহে 80 পয়েন্ট 90 পয়েন্ট কারেকশন হোক, তারপরে সপ্তাহে আবার 200 পয়েন্ট বাড়ুক, তারপরে আবার 100 পয়েন্ট কারেকশন হোক, আপ ডাউন করে করে মার্কেট উপরের দিকে গিয়ে যাক, তাহলেই ট্রেন্ড শক্ত হবে, তাহলেই মার্কেট আলটিমেটলি রিকভারি করে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারবে। এখন মার্কেট জাস্ট রিকভারি দিচ্ছে, এটা কিন্তু কোনো আপ ট্রেন্ড এখনো শুরু হয় নাই। আপ ট্রেন্ড শুরু করতে হলে মার্কেটকে আরো উপরে যাইতে হবে, সো ওইদিকে যাচ্ছি না। তবে একটা মেসেজ আপনাদেরকে বলি, সেটা হচ্ছে খুব সিম্পল ভাবে বুঝবেন, সাইকোলজিক্যাল অ্যানালিসিস। দেখেন সুদ হার 14%-এর আশেপাশে চলে গেছে, ধরে নেন 15, 15.5 পর্যন্ত উঠবে, তার এটা তো 20% হবে না, 25% হবে না, ইটস নট প্র্যাকটিক্যাল। বাস্তবতায় ফিরে আসেন, বন্ডের রেশিও 13%-এর কাছাকাছি উঠে গেছে, 12.78% পর্যন্ত আমি দেখতে পাচ্ছি বন্ডে পাওয়া যাচ্ছে। তার মানে বন্ডে যারা ইনভেস্টমেন্ট করার, ডেফিনেটলি তারা বন্ডে ইনভেস্টমেন্ট করে ফেলছে ভাই, বাস্তবতা। 5% লোক থাকতে পারে যারা এখন টাকা নিয়ে বসে আছে বন্ডে ইনভেস্ট করবে, বাট যাদের বন্ডে ইনভেস্ট করার তারা বন্ডে ইনভেস্ট করে ফেলছে। সেম আবার ব্যাংকে আপনি দেখতেছেন 15% দিচ্ছে, কিন্তু এমন অনেক ব্যাংক 15% দিচ্ছে যেই ব্যাংক নিয়ে মানুষের মধ্যে কোনো আশা ভরসা নাই। সো ওই ব্যাংকে কিন্তু মানুষ টাকা রাখতে যাবে না। আপনি ডাচ বাংলা ব্যাংকে যান, ব্র্যাক ব্যাংকে যান, সিটি ব্যাংকে যান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যান, এখন ওই 7-8% দিচ্ছে, তারা কিন্তু 15% দিচ্ছে না। সো আপনি কমনলি চিন্তা করেন না যে ইন্টারেস্ট রেট 15% উঠে গেছে, 15% পাওয়া বাদ দিয়ে শেয়ার মার্কেটে কে আসবে। 15% সব ভালো জায়গা থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না, রিস্কি জায়গাগুলো থেকে পাওয়া যাচ্ছে। ভালো জায়গায় অ্যাভারেজে আপনি চিন্তা করলে হ্যাঁ 12% করে এখন অনেক ভালো জায়গা থেকেও পাওয়া যাচ্ছে, ইটস ট্রু। বাট মানুষ টাকা হাতে রাখতে পারে না, মানুষের হাত চুলকায়। এটার মানে হচ্ছে যাদের হাতেই টাকা ফ্রি ছিল, যারাই লসে শেয়ার সেল করছিল, তারা তাদের রিইনভেস্টমেন্ট যেখানে করার, বন্ড হোক, সঞ্চয়পত্র হোক, লং টার্ম ইনভেস্টমেন্ট হোক, সে করে ফেলছে। সো এখন যারা অবশিষ্ট আছে তারা কিন্তু নিয়ত করেই বসে আছে যে যাই হোক না কেন আমরা মার্কেট থেকে বের হওয়ার কোনো উপায় নাই, বের হব না। আরেকটা পয়েন্ট হচ্ছে, মার্কেট যখন পিকে থাকে, মানি মার্কেট এখন কিন্তু পিকে আছে, হয়তো বা আরো 2, 3, 4, 5 মাস পিকে থাকতে পারে। আমাদের অর্থমন্ত্রী সাহেব বলেছেন যে ডিসেম্বর মাসের পর থেকে আসলে ইনফ্লেশনটা অ্যাডজাস্ট হইতে থাকবে। আমি তার কথাকে ধরে রেখেই বলছি, ধরে নিলাম যে এখন ইন্টারেস্ট রেট 15% আছে বাংলাদেশে, কথার কথা, এই 15% আগামী 6 মাস থাকবে, কখনো 15.5% হবে, কখনো 15.90% হবে, কখনো 14.5% হবে, বাট থাকবে। বাট যখন কমা শুরু করবে 14, 13, 12, এটা কিন্তু 10-এর নিচে আসবে আস্তে আস্তে। হয়তো 1 বছরের
ডিফারেন্স লাগবে, শুনে অবাক লাগছে। আপনি একটু বন্ডের রেটটা খেয়াল করে দেখেন, 8%-এর ঘরে ছিল গত 1 বছর আগে। গত 1 বছর আগে 8% ছিল, 1 বছর পরে এটা 13%-এর কাছে চলে আসছে। মানে কি 1 বছরে 5% সরকারি বন্ডের রেটই বেড়ে গেছে। তাহলে 15% থেকে ব্যাংকের রেটও 5% কমতে 1 বছরই লাগবে, যখন কমা শুরু করবে। সো যখন ওই ঘটনাটা ঘটবে তখন শেয়ার মার্কেটে বাবল ক্রিয়েট হওয়ার পসিবিলিটি তৈরি হবে। এখন আপনি কি মনে করেন যে যখন 15 থেকে 14-তে নামবে, 13-তে নামবে, তখন মানুষ টাকা ওখান থেকে নিয়ে এসে শেয়ার মার্কেটে ঢোকানো শুরু করবে? অ্যাকুমুলেশন বলে একটা কথা আছে। যেহেতু আমার প্ল্যানের জায়গায় যে ইনভেস্টমেন্টটা আমার 15%-এ করার কথা সেটা আমি করেই ফেলছি, অবশিষ্ট যে প্ল্যানটা আমি করব, এখন আমি কম্পেয়ার করব এই মুহূর্তে কোনটা আমার জন্য বেশি লুক্রেটিভ। ডেফিনেটলি মানি মার্কেট এতদিন পর্যন্ত লুক্রেটিভ ছিল, বাট ইন্ডেক্স যখন 5000-এ নামছে তখন মার্কেটে এমন অন্তত 100টা শেয়ার আছে যেই শেয়ারগুলো 15%-এ ফিক্সড ইনকাম রেটে ইনভেস্ট করার চাইতে অনেক বেশি লুক্রেটিভ অবস্থায় আছে। সো বাইটা কিন্তু শুরু হবে এই জায়গাটাতেই। মানে গত 3 মাস থেকে শুরু করে, গত 2 মাস থেকে শুরু করে এই যে বছরটা, এই পুরো জায়গাটাতে বিভিন্ন স্টক বিভিন্ন স্টাইলে অ্যাকুমুলেটেড হবে। এই অ্যাকুমুলেশনটা যখন কমপ্লিট হবে এবং ইন্টারেস্ট রেট যখন পিক থেকে ড্রপ করে 10%-এর নিচে নামবে, তখন কিন্তু আলটিমেটলি মার্কেট বুম করবে। সো একটা পুরো মার্কেটকে অ্যাকুমুলেট করতে কিন্তু সময় দিতে হবে। আপনি যদি মনে করেন যে আগামী বছর ইন্টারেস্ট রেট যখন 9%-এ যাবে তখন আমি কেনা শুরু করব এবং তখন মার্কেট বাড়বে, এটা ভুল ধারণা। মার্কেট তখন ঠিকই বুল রান হবে বা বাড়বে, কিন্তু মার্কেটের বাইগুলো কিন্তু তার আগের 6 মাস জুড়ে হবে আস্তে আস্তে, বিভিন্ন স্টক বেঁধে, বিভিন্ন স্টকের পারফরমেন্স বেঁধে, ইপিএস দেখে, সবকিছু বুঝে শুনে। আমি গণহারে সব স্টকের জন্য বলতেছি না। সো বিষয়টা হচ্ছে স্টক মার্কেট এখন খুবই লুক্রেটিভ অবস্থায় আছে। স্টক বুঝে আপনি ট্রেডার নাকি শর্ট, মানে পজিশন ট্রেডার না শর্ট টার্ম ট্রেডার না ইনভেস্টর, সেই সাইকোলজির উপর বেস করে সেই ধরনের স্টক সিলেক্ট করেন। শর্ট টার্ম ট্রেডাররা কখনো হাই পেইড আপ শেয়ার কিনে না। পজিশন ট্রেডাররা যখন কোনো একটা স্টক কিনে সেটার ফেয়ার ভ্যালু দেখে কিনে, তারা প্লাস চার্ট দেখে কিনে এবং তারা 1 বছরের বেশি কখনোই হোল্ড করে না। আবার লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করে তারা কিন্তু হাই পেইড আপ শেয়ার পছন্দ করে, তারা কিন্তু ডিভিডেন্ডের উপর ফোকাস বেশি করে। ডিভিডেন্ড বেশি পাওয়া যায় সেই স্টকটা যদি এখন অতিরিক্ত কমে যেয়ে থাকে, আমি আপনাকে একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিয়ে আমি ভিডিও শেষ করব। আমাদের কি নাম পাওয়ার ইউপিজিডিসিএল স্টকটা একটু খেয়াল করেন। এই স্টকটা একটু খেয়াল করেন, দেখেন এর ডিভিডেন্ড হিস্ট্রি। এই স্টকটা গত বছর 80% ডিভিডেন্ড দিয়েছে। ইটস ওকে, গত বছর খারাপ গিয়েছে, কি কারণে দিয়েছে, পাওয়ার সেক্টর কি অবস্থা আপনারা সবাই জানেন। আপনি তার আগে এর টানা 7-8 বছরের হিস্ট্রি দেখেন এবং এই টানা 7-8 বছরের হিস্ট্রিকে যোগ করে আপনি 7-8 বছর দিয়ে ভাগ দেন, এই স্টকটা এভারেজে আপনাকে 150% ডিভিডেন্ড দেয়। দ্যাট মিনস 15 টাকার আশেপাশে এই স্টকটা আপনাকে ডিভিডেন্ড দেয়। 14, 15, 16, 17 টাকা, 21 সাল 22 সালে 17 টাকা করে দিয়েছে। এবার আসেন ইপিএস এর দিকে। এই স্টকটার ইপিএস কি এখন খারাপ? গত বছর যে খারাপ অবস্থার কারণে খারাপ হয়েছিল, এখন কি খারাপ? না, এখন খারাপ না। আপনি ডিভিডেন্ডের ডিটেল হিস্ট্রির দিকে আসেন, অ্যানুয়াল ইপিএস এর দিকে আসেন, দেখেন এই স্টকটার ইপিএস অলওয়েজ 15 টাকার উপর দিয়েই থাকে। তাহলে 15 টাকার উপরে থাকে, এই কারণে 15 টাকা ডিভিডেন্ড দিতে পারে। এই স্টকটা কত টাকায় নামছিল? 120 টাকায়, 119 টাকায়। তাহলে 120 টাকা, এবার ব্যাংকের মতো করে চিন্তা করেন, 120 টাকা মানে 12 টাকা, 120 টাকা মানে 12 টাকা, আর 15 টাকা ডিভিডেন্ড দেয় মানে 1.5 টাকা ডিভিডেন্ড দেয়। আচ্ছা আমি আপনাকে এটা দিয়েই বুঝাই। 120 টাকা দিয়ে আপনি একটা স্টক কিনছেন, বছর বছর আপনি 15 টাকা করে ডিভিডেন্ড পাচ্ছেন। আপনার কি এই স্টকটা সেল করার আদৌ কোনো প্রয়োজন আছে যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন? সিম্পল, একটা স্টক দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম যে ইনভেস্টমেন্টের স্টক কেমন হওয়া উচিত। ডেফিনেটলি ব্যাডবেসিও ইনভেস্টেবল, ম্যারিকো ইনভেস্টেবল স্টক, রেনেটাল, ইন্ডেভিডি, স্কয়ার ফার্মা, এগুলো তো ব্র্যান্ডেড, মানে নাম করা, যে ইনভেস্টমেন্ট বললে সবাই এগুলো দেখায় দিবে। বাট একটু বোঝার চেষ্টা করেন যে ইনভেস্টমেন্ট করতেছেন আপনি বেশি টাকা বছর বছর পাওয়ার জন্য, রেদার দেন যে ওই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কি, মানুষ কি বলতেছে, স্কয়ার ফার্মা কিনা। এই যে একটা উদাহরণ, যে আপনি 120 টাকা দিয়ে একটা স্টক কিনলে প্রতি বছর 15 টাকা বা 17-18 টাকাও পান, তাহলে আপনার 5 বছর পরে এই স্টকটার কেনা দাম কত থাকবে? আর 5 বছর পরে এই স্টকটার কেনা দাম হয়ে যাবে 30-40 টাকা, 30 টাকা। এই স্টক কি জীবনে 100 টাকার নিচে নামবে? পাবেন? তাহলে 30 টাকা যদি কেনা দাম হয়, পরবর্তীতে শুধু আপনি ডিভিডেন্ডের টাকা দিয়ে হোল্ডিং বাড়াইতে থাকেন। সিম্পল। প্রিমিয়ার ব্যাংক খেয়াল করছেন?
12.5% ডিভিডেন্ড দেয়, 12.5%। আমি কিন্তু ওই যে বোনাসেরটা বাদই দিলাম, ক্যাশই 12.5% দেয়, বোনাস সহ কিন্তু 20% করে দেয়। তাহলে 20% ডিভিডেন্ড দেওয়া একটা স্টক আপনি 9 টাকা 20 পয়সা বা 9 টাকায় কেনা, 9 টাকা পর্যন্ত নামছে, 9 টাকায় কেনার সুযোগ পাচ্ছেন। চিন্তা করছেন কখনো ডিভিডেন্ড ডিল 12.5%? ওই যে বন্ডের চিন্তা করতেছেন, বন্ডে যে 12.5% দেয়, এ তো আপনাকে এমনিতেই ডিভিডেন্ড আকারেই 12.5% ক্যাশ দিচ্ছে। পাশাপাশি এই স্টকটা 9 টাকায় কিনে রাখলে 2 বছর পরে হইলেও এই স্টকটা ডিভিডেন্ডের সময় আবার কোনো এক সময় তো 14-15 টাকায় যাবে। এই যে 15 টাকায় তো কয়েকদিন আগেও ছিল, 2024 সালেই ছিল। তাহলে এই স্টকটা যদি আপনি 9 টাকায় কিনেন, 3 বছর যদি এই 20% করে 12.5%ই ধরলাম, 12.5% করে ডিভিডেন্ড খান, তাহলে আপনার প্রায় 40% ডিভিডেন্ড আসতেছে। আর এই স্টকটা যদি 40% বাড়ে, তাহলে কি দাঁড়াচ্ছে, বছরে কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? একটু বোঝার চেষ্টা করেন। ইনভেস্টমেন্ট এইভাবে হয়। ওই যে ব্র্যান্ডের পিছনে সুইটেন না, যে জিপিই কিনতে হবে, রবিই কিনতে হবে, ওইটাই কিনতে হবে, এভাবে সুইটেন না। একটু ক্যালকুলেট করেন যে বছর শেষে কি আপনাকে ঠিকঠাক মতো টাকা দিবে, এবং ক্যাপিটাল গেইন একবার পেয়ে গেলে ওই ডিভিডেন্ড আর ক্যাপিটাল গেইনকে যোগ করে বছর দিয়ে ভাগ করলে দেখবেন প্রতি বছর 25% করে থাকতেছে। এর থেকে বেটার ইনভেস্টমেন্ট অপরচুনিটি কিন্তু হয় না। সো ওই যে দেখাইলাম পাওয়ার সেক্টরের একটা, এই যে দেখাইলাম ব্যাংক সেক্টরের একটা, এরকম কিছু আছে মার্কেটে 10-15টা 20টা স্টক আপনি পাবেন, যেগুলো বেসিক্যালি ডিভিডেন্ডের উপর বেস করে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন। মার্কেট জাহান নামে যাক, মার্কেট যত খারাপই হোক, আপনি লসে পড়বেন না, কারণ আপনি স্টকটা সেল করবেন না। যখনই দাম কমবে তখনই আপনি স্টকটাতে ডিভিডেন্ডের টাকা দিয়ে রিইনভেস্ট করবেন। এনিওয়ে, মোটিভ ছিল একটা, লস রিকভারি। তো এখন আপনাকে আবার ইনভেস্টমেন্টে ঢুকে গেছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, দেখা হবে আগে ভিডিওতে। আর টেকনিক্যাল অ্যানালিসিস যারা বিশ্বাস করেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, হাত জোর করে বলবো, তারা আমার ভিডিও ফলো করেন না। আমার ভিডিওতে কোনো স্টকের ফোরকাস্ট এখন আর পাবেন না, কোনো স্টক কিনতে হবে না বিক্রি করতে হবে সেটা নিয়ে আমি কথা বলি না। আমি আমার ভিডিওতে কনসেপ্ট নিয়ে কথা বলি, কমপ্লিটলি অ্যানালিসিসের উপর ভিত্তি করে। সো আপনি যদি অ্যানালিসিসই বিশ্বাস না করেন, এই ভিডিও দেখে আপনার কিচ্ছু যাবে আসবে না। আর যদি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালোভাবে শেখার, জানার, বুঝার, মার্কেটে অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ না, আপনি যদি আমার ফেসবুক পেজে যান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করে ট্রেনিংয়ে জয়েন করতে পারেন যদি আপনার শেখার আগ্রহ থাকে। আমি জাস্ট আপনাকে শিখতেই হেল্প করতে পারবো, আর কোনো কিছু দিয়ে আহামরি হেল্প করতে পারবো না। সো যদি আপনার শেখার আগ্রহ থাকে আপনি এই নাম্বারটাতে যোগাযোগ করেন, আর যদি শেখার আগ্রহ না থাকে কোনো সমস্যা নাই, বাট মূল কনসেপ্ট কি সেটা মার্কেটের বোঝার চেষ্টা করেন। আর যেহেতু আমি ফোরকাস্ট দিচ্ছি না, কোনো স্টকও দিচ্ছি না, সেই জিনিস নিয়ে আপনার কোনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়ার কোনো কারণ নাই, আগ্রহ দেখানোরও কোনো কারণ নাই। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলের যেই ভিডিওগুলো দেখে আপনি মনে করেন যে আপনি নিজে উপকৃত হইছেন, শুধুমাত্র সেই ভিডিওগুলা আপনি একটু শেয়ার করে দেন। এই ভিডিও, কারণ আমার একার পক্ষে আসলে সবার কাছে পৌঁছানো সম্ভব না। সো আপনার যদি পরিচিত বিনিয়োগকারী থাকে, আপনি যদি এরকম কোনো গ্রুপে থাকেন বা আপনার পেজ থাকে বা যাই থাকুক না কেন, আপনি সেখানে ভিডিওগুলো শেয়ার করে মানুষকে, তখনই আপনি ভিডিওটা শেয়ার করবেন যখন ভিডিওটা দেখে আপনি নিজে আগে কনফিডেন্টলি বুঝতে পারবেন যে আপনার উপকার হয়েছে। যদি সেটা না হয় তাহলে শেয়ার করার দরকার নাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।